চৈতি আরশিকে বিদায় দিয়ে দরজা নক করতে আশরাফ সাথে সাথে দরজা খুলল, যেন এতক্ষণ ওরই জন্য দরজার সামনে দাঁড়িয়েছিল। প্রথমে চমকে উঠল, নিজেকে শান্ত করে নোটে লিখলে আশরাফকে দেখালো। আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ। কেন, আপনাকে ডাকতে পারি না আমি? একজন স্যার হিসেবে তার স্টুডেন্টকে ডাকার সম্পূর্ণ রাইট আছে আমার, নাকি আপনার থেকে পারমিশন নেওয়া লাগবে? আশরাফের বলা কথাগুলো শুনে চৈতি ভুরু কুঁচকাল। সামান্য প্রশ্ন করার জন্য কেউ এতগুলো কথা শোনায়, তা চৈতির ধারণার বাইরে ছিল। সে তো ফর্মালিটির জন্য কথাটি বলেছে, নাকি তার বলা উচিত ছিল কেন ডেকেছিলেন আমায়? না, এটা বড্ড বেয়াদবি হয়ে যেত, কিন্তু এই কথা বলেও তো কোনো লাভ হলো না, সেই কথাই শুনতে হলো। আমার কথা কি বুঝতে পেরেছেন, নাকি বুঝতে পারেননি? এভাবে বলদের মতো তাকিয়েছেন কেন? কিছু তো বলুন। চৈতি বুঝতে পারল আশরাফ তার উপর রাগ দেখাচ্ছে, কিন্তু কিসের জন্য? সে কি কোনো ভুল করেছে? না না স্যার, আমি তো জাস্ট এমনি বললাম। কিসের জন্য ডেকেছেন আমায় যদি বলতেন? আশরাফ জিজ্ঞাসা করতে যাবে যে ওই ছেলের সাথে কেন গাড়িতে উঠেছিল গতকাল, কিন্তু একজন শিক্ষক হিসাবে একজন ছাত্রীকে এই কথাটা জিজ্ঞাসা করা বেমানান। নিজের কাছে কেমন যেন লাগছে। চৈতি যদিও খারাপ মনে করে, ও যদি ভাবে ওর ব্যাপারে কেন সে হস্তক্ষেপ করছে, যদি জিজ্ঞাসা করে, তাহলে সে কী জবাব দিবে? চৈতির মুখের দিকে তাকাতে দেখলো চৈতি উত্তরে আশায় চেয়ে আছে তার দিকে। এখন কি বলবে সে? আর ম্যাথের চ্যাপ্টারের 5টা কালকে সম্পূর্ণ পড়ে আসবেন, ম্যাথ করতে দিব। এই কথা বলার জন্য আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ক্লাসে মনে ছিল না, আর এই পড়াটা শুধু আপনার জন্য বরাদ্দ। কেন স্যার, সবাই কি দোষ করেছে আর আমি শুধু একা একা পড়বো কেন? আশরাফ বিরক্ত হলো। গত সপ্তাহে যে মডেল টেস্ট নিয়েছিলাম মনে আছে আপনার? এটা মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। সেই পরীক্ষায় আপনি এত লো মার্কস পেয়েছেন যে আমার বলতে লজ্জা লাগছে। আমার স্টুডেন্ট হয়ে ম্যাথে এত কম মার্কস পাবেন সেটা আমি কোনো আশা কল্পনাও করিনি। এখন ক্লাসে সবার সামনে আপনার মার্কস বললে আমার নিজেরই লজ্জা লাগবে। সবাই ভাববে আমি কেমন শিক্ষক যে স্টুডেন্টকে সামান্য পাশ করাতে পারলাম না। আমারই অপমান হবে। আর সামনেই তো টেস্ট এক্সাম, সেখানে যদি আপনি এমন মার্কস পান তাহলে আপনাকে আর বোর্ড এক্সামে নেওয়া হবে না। পরের বছর ইনশাল্লাহ এই কলেজেই থাকবো। তাই যদি কলেজ পাশ করতে চান তাহলে আমার কথা আপনাকে মানতে হবে। আশরাফের কথাগুলো বুঝে এখন চৈতির লজ্জা লাগছে। মাথা নিচু করে ফেললো। হ্যাঁ, মানছে সে অঙ্কতে একটু কাঁচা, একটু না অনেকটাই কাঁচা। তাই বলে কলেজ লাইফে এসে কিনা সে ফেল করবে, সেটা শুনলে তো মানুষ হাসাহাসি করবে। কি হলো, কিছু বলছেন না কেন? আপনি কি পড়া শিখে আসবেন কালকে, নাকি আমি সবাইকে আপনার মার্কস বলে বেড়াতাম? না না স্যার, আমি কালকে আপনার পড়া শিখে আসবো, কিন্তু এক রাতে একটা চ্যাপ্টার। পরীক্ষার আর বেশি দেরি নাই, তাই একটু প্রেশার নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি আর কোনো বাহানা শুনছি না। ভালো করে পড়ে আসবেন, আর যেটা বুঝবেন না সেটা রেড পেন দিয়ে মার্ক করে আমায় বুঝিয়ে বলবেন, আমি বুঝিয়ে দিব। জি স্যার। আর কি, যান এবার। আমার কথা শেষ হয়েছে নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? ভালো থাকবেন স্যার, খোদা হাফেজ বলেই সালাম দিয়ে চলে গেল। চৈতির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে জোরে একটা শ্বাস ফেলল। আজকে আসতে এত দেরি হলো যে? শুভ্রের কথা শুনে চৈতি ভুরু কুঁচকে বলল, আপনি কি আমার জন্য ওয়েট করছিলেন? বেশিক্ষণ ওয়েট করিয়ে ফেললাম আমি? চৈতির কথা শুনে ঘাবড়ে আমতা করতে শুভ্র বলল, না না, আমি তো এইমাত্র আসলাম, সবাইকে বেরিয়ে যেতে দেখলাম, কিন্তু আপনি বের হচ্ছেন না দেখে বললাম। আর তাছাড়া গতকাল তো আগেই বেরিয়েছিলেন। আশরাফ স্যারের সাথে কথা ছিল, তাই দেরি হয়ে গেল। আশরাফ স্যারকে গতকাল যার সাথে কথা হলো? চৈতির উত্তর শুনে শুভ্রর মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হলো সে তা জানে না, তাই চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাকিটা সময় দুজনের মধ্যে কোনো কথা হলো না। বাসার সামনে আসতে শুভ্র ইশারায় বলল, তাহলে যান, আমার একটু কাজ আছে, একটা জায়গায় যাওয়া লাগবে, কালকে দেখা হচ্ছে। চৈতি মাথা নাড়িয়ে গেটের ভিতরে ঢুকতে শুভ্র ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। আচ্ছা, ওরা তো মন খারাপ কেন হচ্ছে? আশরাফ চৈতির টিচার হয়, তার দরুন ওদের মধ্যে কথা থাকতেই পারে। কেন নেগেটিভ ভাবছে বিষয়টা? বি পজিটিভ শুভ্র, ওদের মধ্যে জাস্ট টিচার আর স্টুডেন্টের সম্পর্ক, এর বেশি কিছু না। তুই কেন ওভার থিঙ্কিং করছিস? এত ভাবার কিছু নেই, নিজের কাজে ফোকাস দে। নিজেকে সামলিয়ে গাড়ি ঘুরিয়ে গাড়ি চালাতে মন দেয়। বাসায় ফিরছিস? শুভ্রের সাথে আসছিস? মার কথা শুনে ভুরু কুচকে চৈতি জিজ্ঞাসা করে, তুমি ওনার নাম জানলে কি করে? না মানে, গতকাল বললাম না এক ভাবির ফ্ল্যাটে গিয়েছিলাম। তো উনি বললেন নতুন এক ভাড়াটিয়া এসেছে, তার নাম নাকি শুভ্র। তো আমি বুঝলাম তোর সাথে যেই ছেলেটাকে দেখেছিলাম ওর কথাই বলছে। উনি ভাড়াটিয়া না আম্মু, ওটা ওনার নিজস্ব ফ্ল্যাট। বলো নতুন ফ্ল্যাটে সে উঠেছে। ও, একই হলো। তুই কি প্রতিদিন ওর সাথে আসবি? হ্যাঁ। কেন? কেন আসবি?
চৈতি বিরক্ত হয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন মা? উনি কাজে আমার কলেজের সামনে দিয়ে যান, যেহেতু আসার সময় আমার কলেজের সামনে পড়ে, আবার ছুটির সময় ওই সময়, তাই উনি আমাকে ড্রপ করে দেন। এটুকু জানাচ্ছিল। আচ্ছা তুই রেস্ট নে। মার কথা চৈতি কিছুই বুঝলো না, অবুঝের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো মায়ের কথায়। একটু রেস্ট নিয়ে ইফতার শেষ করে পড়তে বসলো। ফুল চ্যাপ্টার আজকে রাতের মধ্যে শেষ করতে হবে। যেখানে সে একটা চ্যাপ্টার 2 সপ্তাহ লাগায় পড়তে, তাও ভালো করে পড়া হয় না। এসব চিন্তা ফেলে ঝেড়ে সে অঙ্ক করাতে মন দিল। কিছুক্ষণ পড়ার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা ছুঁইছি। তার মানে 4 ঘন্টা হয়ে গেছে, অথচ সে এক পেজও শেষ করেনি। মোট কথা তার মাথায় অঙ্কের অটাও ঢুকতেছে না। সারাদিন ক্লান্তি মাথায় ঘুম এসে ভর করেছে। এই পর্যন্ত 5 কাপ চা খেয়ে ফেলেছে, তাও ঘুম যেন যাচ্ছেই না। চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। না, এবার মনে হয় একটু ঘুমটা কমেছে। আবার চেয়ারে বসে অঙ্ক করতে মনোযোগ দিল। চোখে মুখে আলোর ছোঁয়া পেতে আনমোড়া ভেঙে নিজের দিকে তাকাতেই সে চেয়ারে বসে আছে। তার মনে হয় সে কি ঘুমিয়ে পড়েছে। মোটামুটি অর্ধেক শেষ করেছে, বাকিগুলো বুঝে নেই বলে চালিয়ে দিবে। পেন্সিল ব্যাগ থেকে লাল কলম বের করে বাকি অংশগুলি দাগিয়ে গুছিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। লিপস্টিক লাগিয়ে যা। মার কথা শুনে ভুরু কুচকে বলল, লিপস্টিক কেন লাগাবো আম্মু? তুমি তো জানো আমি লিপস্টিক পরি না। চোখ মুখ ফ্যাকাশে লাগছে তোর। বলেই লাল লিপস্টিক ঠোঁটে লাগিয়ে দিল। চৈতি মুছতে গেলে ওর মা ধরে বাধা দিয়ে বলল, খবরদার মুছবি না। এটা মুছলে অনেকক্ষণ থাকবে। কলেজ থেকে আসার যেন আমি তোর ঠোঁটে লিপস্টিক দেখতে পাই। আচ্ছা আচ্ছা, মুছবো না, লেট হয়ে যাচ্ছে আমার, যাই। যা। মার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে লিফট থেকে নেমে দৌড়াতে লাগলো। আজকেও লেট হয়ে গেছে। গাড়ির সামনে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে পায়ের স্পিড আরও বাড়িয়ে দিল। আর মার দেওয়া হিল জুতো পরার ফলে একটা অঘটন ঘটে গেল। তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে চৈতি জুতার সাথে পা লেগে গেল, গিয়ে একদম শুভ্রের উপর পড়ল। এই ঘটনা চৈতি যেন অবাক হয়েছে, তেমন শুভ্র অবাক হয়েছে। চৈতি তাড়াতাড়ি সরি বলে শুভ্রর থেকে উঠে এলো। শুভ্র এখনও ঘোরের মধ্যে আছে একটু আগের ঘটনাটা থেকে বেরোতে পারছে না। শুভ্র স্তব্ধ দাঁড়িয়ে থাকতে দেখে চৈতি একটু সামনে গিয়ে শুভ্রর মুখের সামনে নিজের মাথা নাড়ালো। হুঁশ ফিরে আসতে নিজেকে সামনে চৈতির জন্য দরজা খুলে দিল। চৈতি গাড়ির ভিতরে ঢুকতে যেতেই গাড়ির উপরের অংশের সাথে জোরে ধাক্কা খেলো। কপালে হাত দিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে সে। যে সময় তাড়াহুড়ো করতে যায় সে সময় হাজারটা অঘটন ঘটে যায়। যেমন আজকেরটা ধরা যাক। এই পর্যন্ত কতবার বাজে ঘটনা ঘটলো। প্রথমে হোঁচট খেয়ে শুভ্রের উপর পড়া, আর তারপর গাড়ির সাথে এমন জোরে ধাক্কা খাওয়া। চৈতিকে ব্যথা পেতে দেখে শুভ্র জিজ্ঞাসা করলো, কপাল তো ফুলে গেছে, বড় আনবো? এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তার উপর এখন বড় এনে দিলে তার আর কলেজে যাওয়া লাগবে না। আশরাফ স্যার নিশ্চয় ভাবছে আমি ওনার পড়ার ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছে করে দেরি করে আসছি। শুভ্র মানা করে দিল চৈতিকে। শুভ্র কিছু না বলে নিজের সিটে বসে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর ব্যথা ঠিক হতে শুভ্রের কাছে টিস্যু চাইল। পিছন সিট থেকে টিস্যুর বাক্সটা এনে চৈতিকে দিল। লিপস্টিকটা মোছা লাগবে তার। এভাবে কলেজে কেউ লিপস্টিক দিয়ে যায় নাকি? তাও আবার লাল লিপস্টিক। নিজের কাছে কেমন লাগছে। নুট কালার বা হালকা কালারের না হলে মানা যেত, কিন্তু লাল লিপস্টিক। ও কি বিয়েবাড়ি নাকি কোনো অনুষ্ঠানে যাচ্ছে, তাকে লাল লিপস্টিক ইউজ করা লাগবে? ব্যাগ থেকে আয়না বের করে টিস্যু দিয়ে ঠোঁটে লেগে থাকা লিপস্টিক মুছতে লাগলো। লিপস্টিকটা মোছা শেষ হয়ে টিস্যু বাইরে ফেলে পাশে দিকে তাকাতে দেখলো শুভ্র তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চৈতি হুট করে তাকাবে সে কল্পনা করতে পারেনি। হকচকে ড্রাইভিংয়ে মন দিল। কলেজের সামনে আসতে চৈতি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে দিল ক্লাসের দিকে। চৈতি যাবার দিকে তাকিয়ে থেকে শুভ্র গাড়ি ঘোরালো। ক্লাসে ঢুকতে চৈতি দেখলো আশরাফ এখনও ক্লাসে আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কিরে, দৌড়ে এসেছিস নাকি? আরশির কথা শুনে চৈতি আরশির দিকে তাকিয়ে মাথা নাড়ল। দৌড়ে আসতে কে বলেছে তোকে? যদি কিছু হয়ে যেত? দেখছিস কিভাবে হাঁপাচ্ছিস। পানি তো খেতে পারবি না। রোজা রেখে কী দরকার দৌড়ানো? আরশির কথা শুনে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে বলল, আরে ঠিক আছি, আমি ঠিক আছি, চিন্তা করিস না। আর এই দিন তো দেখলি দেরি করার আসার কারণে স্যার কী করলো। এরপর কি দেরি করলে আসতে ইচ্ছে হয় তুই বল? তাও ঠিক। যাই হোক, আজকে আসবি তো? কোথায়? আশি অবাক হয়ে বলল, কোথায় আবার? আমার বাসায়। তোর বাসায় কেন? আশি রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে চৈতি হেসে বলল, আরে মজা করছিলাম। এত সিরিয়াস হয়ে যাস কেন? একটা কথা বলবো? আশি ভুরু কুঁচকে বলল, কী কথা? চৈতি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না গেলে হয় না? তুই দেখ, আমি কথাও বলতে পারি না, কানেও শুনি না। তোকে হ্যাপি বার্থডে বলতেও পারবো না, তোকে গানও শোনাতে পারবো না, আবার মানুষের কথাও বুঝবো না। ধর কেউ আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি,
তুমি আরশির কী হও? আমি না হয় ওনার লিপ রিডিং করে ওনার জিজ্ঞাসা করা প্রশ্ন বুঝলাম, কিন্তু উত্তর কী দিব? আমি তো চাইলেও বলতে পারবো না, আবার খাতা কলম লিখেও দেখাতে পারবো না, তাই না? মানুষ আরও আমার উপর বিরক্ত হবে। কি দরকার মানুষকে বিরক্ত করার? তার চেয়ে বরং তুই তোর কেকটা কাটার মোমেন্টও ভিডিও করে রাখিস, এসে আমি দেখব। তাহলে তো সব ঝামেলা শেষ হয়, তাই না? কোনো ঝামেলা শেষ হবে না। আমি তোর সাথে সাথে থাকবো। কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি তোর হয়ে আনসার দিব। আর আমার মুখে হ্যাপি বার্থ শোনা লাগবে না, তোর হাত দিয়ে না হয় আমি শুনে নিব। কে কেউ তোকে কিছু বলবে না, বলতেই দিব না। আর কিছু বললে তাকে উচিত জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। এখন তুই যদি মন থেকে যেতে না চাস, তাহলে তো আমার কিছু করার নেই। সবার সাথে যুদ্ধ করতে পারলেও তোর মনের সাথে তো যুদ্ধ করতে পারবো না। তুই না চাইলে না হয় থাক, জোর করে তো আর করতে পারি না। তুই কি রাগ করছিস আমার উপর? না, রাগ করবো কেন? চৈতি কিছু বলতে যাবে তার আগে আশরাফ প্রবেশ করলো ক্লাসরুমে। আর কিছু বলতে পারলো না চৈতি, শুধু ইশারায় সরি বলল। আশি উত্তরে কিছু বলল না, মুখ ফুলিয়ে ক্লাসে মনোযোগ দিতে চৈতি মন খারাপ করে মনোযোগ দিল ক্লাসে। মনে হয় ওর কথাগুলো বলা উচিত হয়নি। কেন যে বলল, ধুর, ভাল লাগে না। ক্লাস শেষে ছুটি হওয়ার পর চৈতির মন খারাপ দেখে শুভ্র জিজ্ঞাসা করলো, কী হয়েছে, মন খারাপ? শুভ্রকে পুরো ঘটনা খুলে বলতে শুভ্র বলল, এক কাজ করুন, আপনি আপনার বান্ধবীর বার্থডেতে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিন, সব রাগ পানি হয়ে যাবে। যদি কথা না বলে? আরে কথা বলবে না, উনি তো আপনার সাথে রাগ করছে না যাওয়ার জন্য, তাই না? এখন যদি আপনি গিয়ে সারপ্রাইজ দেন তাহলে তো রাগ থাকবার কোনো প্রশ্নই থাকে না। তাহলে যাবেন? গুড গার্ল। চৈতি আরসিদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে 10 মিনিট হলো। ওর মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, কিন্তু এসেই যখন পড়েছে তাহলে তো যাওয়াই লাগবে। তাও সে যেতে পারছে না। টানা 15 মিনিট নিজের সাথে যুদ্ধ করে গেটের ভিতরে ঢুকলো। দরজায় গিয়ে নক করতে একটা বয়স্কা মহিলা এসে চৈতিকে দেখে ভুরু কুঁচকাল। এতে চৈতির মধ্যে অস্বস্তি দ্বিগুণ হারে বেড়ে গেল। কে তুমি? এখানে কি করছো? এখন সে কীভাবে উত্তর দিবে? কি হলো, কথা বলছে না কেন? চৈতি কাঁধে থাকা ব্যাগ থেকে খাতা কলম বের করতে যাবে, তার আগে শুভ্র এসে বলল, আম্মু, উনি আরশির বান্ধবী, একসাথেই পড়ে ওনারা। শুভ্রকে দেখে যেন চৈতি চোখ বড় হয়ে বিস্ময়। এই ছেলে এখানে কি করছে? মধ্যবয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, তো এই কথাটা কি এই মেয়ে বলতে পারে না? তোর কেন বলা লাগবে? আর তুই এই মেয়েকে চিনিস? এই মেয়েকে? আমি যেখানে থাকি সেখানে নিচতলায় থাকেন উনি, আর আমি আশির সাথে অনেকবার দেখেছি ওনাকে। ভেতরে আসো, আমি আশিকে ডেকে দিচ্ছি। চৈতি মাথা নাড়িয়ে ঘরের ভিতরে রুমে থাকা সোফায় গিয়ে বসে পড়ল। শুভ্র ইশারা করে বলল, পানি হবে? আমি ইফতারের পর থেকে আর পানি খাইনি, একটু অপেক্ষা করেন, আমি আনছি। শুভ্র কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে চৈতির সামনে রেখে সামনের সোফাটায় বসে পড়ল। চৈতি এক ঢোকে পুরো গ্লাস পানিটা খেয়ে নিল। সামনে থাকা টেবিলে রাখতে শুভ্র বলল, আপনি অবাক হননি? জিজ্ঞাসা করবেন না আমি এখানে কি করছি? অবাক তো হয়েছে বটে। আরশিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। বাইতে হয়ে আরশি আপনার কে হয়? ছোট বোন। কই, আরশি তো আমাকে কোনোদিন বলে নাই যে ওর একটা বড় ভাই আছে। আপন না, ফুপুতো। ও আচ্ছা, আপনি জানলেন কী করে যে আরশি আমার বান্ধবী? আগে জানতাম না। আপনি তো বলেছিলেন আপনার বান্ধবীর জন্মদিন। হঠাৎ আপনাকে দেখলাম, বুঝলাম আরশি না আপনার বান্ধবী, যার কথা আপনি বলেছেন। আন্দাজ করেই বলছি। বাহ, আপনার ধারণা শক্তি ভালো। ভালো তো সবাই বলে। ওদের সাথে কথা শেষ হতেই আরশির আগমন ঘটল। আরশিকে দেখে চৈতি বসা থেকে দাঁড়িয়ে গেল। সকালের ঘটনায় দুঃখিত, আমার ওই সময় ওই কথাগুলো বলা উচিত হয়নি। আমি যদি জানতাম তুই কষ্ট পাবি তাহলে কোনোদিন কথাগুলো বলতাম না। আরশি চৈতির কাছে এসে কাঁধে হাত রেখে বলল, ইটস ওকে, তুই যখন এসেই পড়ছিস তাহলে আগের কথাগুলো সব ভুলে যা। আমারও বোঝা উচিত ছিল তোর জন্য এখানে আসাটা কঠিন। অবুজের মতো আবদার করছিলাম, সেই অবুজের আবদার পূরণ করায় ধন্যবাদ। বাই দ্য ওয়ে, শুভ্র ভাই আর তুই কথা বলছিলি, চিনিস তোরা একে অপরকে? একই অ্যাপার্টমেন্টে থাকি আমরা। আর সে ভুরু কুচকে শুভ্রর দিকে তাকিয়ে বলো, শুভ্র ভাই, আপনি তো সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারেন না, কবে থেকে শিখলেন? শুভ্র মাথা চুলকাতে চুলকাতে বলে, মানে কয়েকদিন হলো। সহজেই তো? আমার আগে থেকে ইন্টারেস্ট ছিল শেখার। কই, আগে তো জানতাম না যে আপনি ইন্টারেস্ট ছিলেন এই ভাষা শেখার। জানলেন তো আমি শিখাই দিতাম। শুভ্র চোখ পাকিয়ে আরশির দিকে তাকিয়ে বলো, কেন, মানুষের কি ইন্টারেস্ট পরে জন্মাতে পারে না? পারে, বাট হুট করে। শুভ্র চাহিনি দেখে আরশি শুকনো ঢোক গিলে বলল, আমাকে আম্মু মনে ডাকছে, আমি গেলাম, তোরা কথা বল। আর চৈতি শোন, তুই একটু ওয়েট কর, আমাদের পার্টিটা সাধে হচ্ছে, সব কাজিনরা মিলে সাজাচ্ছে, একটু দেরি হবে। আর হ্যাঁ, রাতের খাবার খেয়ে যাবি, শুধু কেক খেলেই হবে না।
কিন্তু বেশি রাতে? শুভ্র ভাই দিয়ে আসবে, উনি আজকে থাকবে না এখানে, জাস্ট আমার জন্মদিনের জন্য এসেছে, তোরা একসাথে যাস খেয়ে, বলে আরশি চলে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? শুভ্রের কথায় মাথা নাড়ল চৈতি। আপনার জন্মদিন কবে? জাস্ট ইচ্ছে হলো আর কি। জন্মদিন? জানি না তো। শুভ্র অবাক হয়ে বলল, জানেন না মানে? আপনি আপনার জন্মদিন জানেন না? আগের বার কত তারিখে জন্মদিন পালন করেছেন? পালন করিনি তো। এর আগের বার না? শুভ্র হেসে বলল, মজা করছেন আমার সাথে? আপনার সাথে মনে হয় বলার ইচ্ছে নেই। আচ্ছা, বলা লাগবে না। আমি মিথ্যা কথা বলছি না, সত্যিই জানি না আমার জন্মদিন কবে। তবে বার্থ সার্টিফিকেটে লেখা আছে আমি এপ্রিল মাসের 5 তারিখে জন্মেছি। তবে শুনেছি ওটা নাকি কমিয়ে দেওয়া। আমার আসল বার্থডে আমি জানি না। শুভ্র অবাক হয়ে বলল, আপনি কোনোদিন আপনার জন্মদিন পালন করেননি? না। কেন? না মানে সবাই তো জন্মদিন পালন করে। আপনার পরিবার কি ধার্মিক? যেহেতু জন্মদিন পালনে নিষেধ, এর জন্য কি তারা জন্মদিন পালন করে না? না, আমার জন্মটা আমার মা শুভ মনে করে না। একে তো আমি জন্মালাম বোবা কালা হয়ে, আবার আমার জন্মের সময় বাবার অফিস থেকে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সব মিলিয়ে আমার জন্মটাকে আমার মা অশুভই ভাবেন, তাই জন্মদিন পালন করেন না। জানেন, ছোটোবেলায় যখন দেখতাম সবার বাবা মা ওদের জন্মদিন পালন করছে, তখন আমি অপেক্ষা করতাম কবে আমিও সবার মতো জন্মদিন পালন করব। কিন্তু ওই অপেক্ষায় রয়ে গেল, বাস্তব হলো না। আমি একদিন আম্মুর কাছে জিজ্ঞাসা করছিলাম, আমার জন্মদিন পালন হয়, আমারটা কেন না? আম্মু আমার গালে দুটো চড় দিয়ে বলেছিলেন, সবাই তোর মতো না, সবাই জন্মগ্রহণ করে ভাগ্য নিয়ে, আর তুই কোনো কিছু নিয়েই জন্মগ্রহণ করিসনি। তোর মুখে আর দ্বিতীয়বার যেন না শুনি জন্মদিনের কথা। সেদিন থেকে আর কোনো দিন সাহস করে জন্মদিনের কথা নিয়ে বলিনি। এখন বড় হয়ে বুঝতে পারছি আম্মু কেন কোনো দিন জন্মদিন পালন করেনি। আসলে আমি জন্মদিন পালনের যোগ্যই না, বলে চুপ করে রইল। শুভ্র এক দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে আছে। মেয়েটা যে এত কষ্ট নিয়ে বেঁচে আছে, ওর মধ্যে এত কষ্ট এত অপমান রয়েছে তা কাউকে বুঝতে দেয়নি। কই এতদিন ধরে মিশছে ও চৈতির সাথে, একবারও তো আন্দাজ করতে পারিনি। সরি, অনেক বেশি কথা বলে ফেলেছি, বিরক্ত হলে দুঃখিত। ইটস ওকে। এর মধ্যে আরশি এসে শুভ্র আর চৈতিকে ছাদে যেতে বলল। সব কাজ শেষ, শুভ্র চৈতিকে নিয়ে ছাদে চলে গেল। চৈতি আশেপাশে তাকাতে মন ভালো হয়ে গেল। চারিদিকে লাইট জলমল করছে, রাতের অন্ধকারের মাঝে পুরো ছাদটা যেন আলোয় আলোকিত হচ্ছে। তার পাশাপাশি বেলুন তো আছে। ছাদের মাঝখানে টেবিলে রাখা আরও উপর বড় একটা কেক রাখা। যথারীতি আরশি কেক কেটে প্রথমে চৈতিকে খাওয়ালো। আরশির বাবা মা এসব অনুষ্ঠান পছন্দ করে না, তাই তারা আসেননি। তবে তাদের জন্য কেক আলাদা করে রাখা হয়েছে। কেক কাটা সেরে চৈতি বেছে নিয়ে গেল হাত মুখ ধুতে। সারা মুখে কেকের ক্রিম লাগানো। আরশি লাগিয়েছে। হাত মুখ ধুতে ধুতে এক কম বয়সী ছেলে আসলো। দেখে মনে হচ্ছে 7 বা 8 পড়ে। তুমি নাকি কানেও শুনতে পাও না? আচ্ছা, একটা পরীক্ষা নেওয়া যাক। যেহেতু তুমি কানে শুনতে পাও না, সেহেতু তোমার কানে আমি চিৎকার করলে তোমার অসুবিধা হবে না, তাই না? কারণ তুমি তো শুনতেই পাও না। চৈতি কিছু বুঝে ওঠার আগে ছেলেটা তার বন্ধুনি নিয়ে চৈতির কানের কাছে জোরে জোরে চিৎকার করা শুরু করলো। কী হচ্ছে কী হচ্ছে? শুভ্রের ধমকানি শুনে ছেলেটার সব বন্ধুরা ভয় পেয়ে দৌড়ে চলে গেল। কী হলো, কথা বলছিস না কেন? ছেলেটা আমতা করতে করতে বলল, মজা করছিলাম। মজা? এটা তোদের কাছে মজা মনে হচ্ছে? একটা মানুষকে কষ্ট দিয়ে তোরা মজা নিচ্ছিস? স্কুলে এসব শেখানো হয় তোদের? জীবনে বোবাখালা মানুষ দেখিসনি, তাই সামলাতে পারলাম না। দেখতে চাইছিলাম উনি সত্যি সত্যি শুনতে পারেন কি না। শুভ্র চিৎকার দিয়ে বলল, আরাপ। শুভ্রের কথা শুনে আরাপ ভয়ে কেঁপে উঠল। ইচ্ছে করছে তোর গালে দুটো চড় মারি। একটা মানুষকে নিয়ে এসব কথা বলতে তোর বিবেক বাঁধল না? মানুষকে ইচ্ছে করে এমন হয়েছে? আজকে ওনার বদলে যদি তুই হতি, তোর কানের পাশে যদি কেউ চিৎকার করতো, তাহলে কি করতি? শুক্রিয়া কর তোর ওই অবস্থা হয়নি। আর কোনোদিন এসব করবি না। যদি দেখি, তাহলে সত্যি সত্যি তোর দুটো চড় মারতে আমার হাত কাঁপবে না। আপুকে সরি বল। কিন্তু ও তো শুনতে পাবে না, বলে কি হবে? সেটা তোর জানার বিষয় না। তোকে সরি বলতে বলছি, বলবি। সরি আপু। চৈতি কিছু না বলে মলিন হাসলো শুধু। চৈতিকে হাসতে দেখে আরাপ অবাক হয়ে গেল। তাহলে কি মেয়েটা শুনতে পেয়েছে ও সরিটা? ছোট্ট মাথায় কিছুই বুঝলো না, মাথা নিচু করে চলে গেল। শুভ্র একটা জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলালো। অতঃপর চৈতির দিকে ইশারায় বলল, ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। কিছু মনে করবেন না, ছোট মানুষ বুঝতে পারেনি, তাই এমন কাজ করে ফেলেছে। আমি কিছু মনে করিনি, ধন্যবাদ। শুনে ভালো লাগলো। কিন্তু শুভ্র চৈতির কোণে পানি দেখে বুঝলো মেয়েটার কী পরিমাণ কষ্ট পেয়েছে। আচ্ছা, সবাই এমন কেন? কেউ ওনাকে কেন বুঝতে চায় না? নিজের জন্মদাতা মাও না। আচ্ছা, সবাই ওকে নিয়ে কি মজা পায়? এমন একটা মেয়েকে কষ্ট কি করে দিতে পারে? ও কি কোনো দিন দিতে পারবে না? বুক কাঁপবে তার। এসব ভেবে একটা শ্বাস ফেললে শুভ্র। চলুন, ওখানে গান হচ্ছে, গিয়ে কী হবে? আমি তো গান শুনতেই পারবো না। চৈতির
কথায় বুকের মাঝে ধক করে উঠল। মেয়েটা এত কঠিন কথা কি করে বলতে পারে? গান শোনা লাগবে না, গিয়ে জাস্ট বসে থাকবেন তাহলেই হবে, চলুন। চৈতি কিছু না বলে শুভ্রের পিছু পিছু হেঁটে লাগতো। গিয়ে দেখলো সবাই মাতুর পেতে বসেছে, সামনে গিটার রাখা, একটা ছেলে গান গাইছে। চৈতিকে দেখে আরশি হাত নাড়িয়ে বলল ওর পাশে বসতে। চৈতি গিয়ে আরশির পাশে বসলো। শুভ্র ভাই, আপনি তো গান গাইতে পারেন। গান না একটা? না না, অনেকদিন গান টান গাই না, ভুলে গেছি। আরে গান না, চৈতির জন্য হলে গান। চৈতির কথা শুনে শুভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। চৈতির দিকে মিষ্টি করে হেসে সামনে গিয়ে গিটার নিয়ে দাঁড়ালো। শুভ্রের হাসির কারণ খুঁজে পেল না চৈতি। অতঃপর চৈতিকে উদ্দেশ্য করে ইশারায় বলল, আমার গাওয়া গানটা আপনার জন্য মিস চৈতি, গানটা অনুভব করুন। সবাই অবাক হয়ে করে দিয়ে পুরো গান শুভ্রের সাথে মুখে গেয়েছে। চৈতির সাথে লিরিক্স বুঝে, গানের অর্থ বুঝে, সেজন্য পুরো গানটা হাত দিয়ে ইশারা করেও গিয়েছে। চৈতি অবাক হয়ে তাকিয়েছিল কিছুক্ষণ। কই, কেউ তো ওর জন্য এভাবে গান গায়নি, তাহলে শুভ্রই কেন? শুভ্র ভাই, আপনার মাথায় তো এত বুদ্ধি, তো আগে জানতাম না। চৈতি যাতে আপনার গানের অর্থ বুঝতে পারে ওকে ডেডিকেট করে গাইলেন, তাই না? আশির কথা শুনে শুভ্র চৈতির দিকে তাকিয়ে ওর অবাক বিস্ময় হওয়া চেহারা দেখতে পেল। এই চেহারা দেখে মাথা নিচু করে হেসে আরশিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় তোর মতো গোবর নাই যে সামান্য ব্যাপার মাথায় আসবে না। শুভ্রের কথা শুনে আরশি মুখ ফুলিয়ে বলল, আপনার প্রশংসা করা যায় না, শুধু পিঞ্চ মেরে কথা বলেন। প্রশংসা করতে যাস কেন? আমি বলছি তোরে। খাওয়া দাওয়া শেষে শুভ্র আর চৈতি রওনা দিল বাসার উদ্দেশ্যে। আজকে গাড়ি নেই আমার কাছে, আর এত রাতে কিছু পাবো না বলে হেঁটে যেতে পারবেন তো? চৈতি হেসে বলল, আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে, আর আরশির বাসাটা তো এত দূরে না যে হেঁটে যেতে পারবো না, কিন্তু আপনি তো হিল জুতো পরেছেন, যেতে পারবেন তো? তাহলে তো ভালোই। কিছুক্ষণ পর চৈতি পাশে একটি বেঞ্চে বসে পড়ল। চৈতিকে বসে পড়তে দেখে শুভ্র অবাক হলো। কি বসে পড়লেন যে? চৈতি এখন শুভ্রকে কি করে বলবে যে তার পায়ের অবস্থা বেহাল হিল জুতো পরে? খুব তো বলেছিল হিল জুতো পরে হাঁটতে পারবে, এখন কি হবে? কেন যে বলতে গেল হিল জুতো পরার অভ্যাস ওর একদম নেই, তাও আবার নতুন জুতো। পায়ের পিছনের দিকটা জ্বলছে খুব, কিন্তু এখন কি বাহানা দিবে? বেঞ্চটা অনেক সুন্দর, তাই বসতে ইচ্ছে হলো। 5 মিনিট বসে আবার হাঁটা শুরু করলো। আপনি বসুন না, অনেক তো হাঁটলেন। শুভ্র কিছু না বলে চৈতির পাশে বসল। 1 মিনিট পার হতে বসা থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গেলেন যে? কোনো সমস্যা? আসলে আমার একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি বলেই চলে গেল। চৈতি আরামে বসছে। ভালোই হয়েছে, ওনার কাজ শেষ হতে নিশ্চয়ই সময় লাগবে, ততক্ষণে আমার পায়ের ব্যথা একটু হলেও কমে যাবে। ব্যাগে থেকে মোবাইল বের করে ফেসবুক ক্রলিং করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শুভ্র ফিরে এসেছে। শুভ্র এসেছে তা চৈতি এখনও দেখেনি। সে মোবাইলে মুখ ডুবিয়ে বসে আছে। চৈতিকে মোবাইল চালাতে দেখে শুভ্র কিছু না বলে চৈতির পায়ের কাছে নর্মাল স্যান্ডেল জড়া এক দিল। চৈতি এতক্ষণে হুঁশে আসলো। ততক্ষণ শুভ্র ওর পাশেই বসেছিল। শুভ্রর দিকে তাকাতে শুভ্র পকেট থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে চৈতির হাতে রেখে দিল। পায়ের যেখানে জ্বলছে সেখানে ব্যান্ডেজ লাগিয়ে জুতোটা পরে ফেলুন, আর পায়ে বর্তমান যে জুতো জোড়া আছে তাই ব্যাগের মধ্যে রেখে দিন। চৈতি অবাক, আপনি কি করে জানেন আমার পায়ে ব্যথা? আর এখন জুতা কিনতে গেলেনই বা কই? আমি একটু পরে এমনি হাঁটতে পারতাম। হ্যাঁ, এমনি হাঁটতে পারতেন, আর পরে ইনফেকশন বানাতেন, তখন মেবি বেশি ভালো হতো, আর ঘরে বসে থাকতেন, কলেজ যাওয়া লাগতো না। আমি সেটা বলিনি, হয়েছে হয়েছে, হিল জুতো খুলে স্যান্ডেল পরেন, আরাম লাগবে। চৈতি মাথা নেড়ে পায়ের ব্যান্ডেজ দিয়ে স্যান্ডেলগুলো পরলো। সত্যি আরাম লাগছে এখন। সত্যি কী যে লাগছিল, যদিও ব্যথাটা পুরোপুরি যায় না, হালকা রয়ে গেছে। হাঁটতে পারবেন? শিওর? আবার জুতোর মতো যেন না হয়। সত্যি পারবো। তাহলে চলুন। এমনিতে অনেক রাত হয়ে গেছে, আল্লাহ জানে দারোয়ান গেট বন্ধ করে দিয়েছে নাকি, তাহলে সারা রাত বাইরে থাকা লাগবে। আমি তো ভুলেই গেছিলাম গেটের কথা। চলুন চলুন। হাঁটতে হাঁটতে চৈতি শুভ্রকে জিজ্ঞাসা করলো, আমার মার সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, অনেক ভালো মানুষ, মিশুকে বটে, আমাকে নিজের ছেলের মতো ভেবে নিয়েছিল, ইফতারিও এনেছিল। উনি কি আমাকে আমার সম্পর্কে কিছু বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন? মানে মানে উনি কি বলেছেন যে আমার মেয়েটাকে তোমার কেমন লাগে? অনেক লক্ষ্মী মেয়েও, ওর মতো মেয়ে পুরো দুনিয়াতে পাওয়া দুষ্কর। একটু কথা বললে আমার মেয়ের সাথে এরকম কিছু? হ্যাঁ বলেছিলেন তো, আপনি জানলেন কি করে? চৈতি কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মার কথাই কিছু মনে করবেন না, উনি এরকম। আমার বিয়ে হচ্ছে না দেখে একটু চিন্তায় আছেন, তাই আবল তাবল কী কাজ করেন নিজেও জানেন না। আরে না না, আমি তো কিছু মনে করিনি, বরং আমার তো ওনাকে অনেক পছন্দ হয়েছে। কি সুন্দর বাবা ডাকে নামায়, আর ওনার হাতে বানানো ইফতারিগুলো অনেক মজার ছিল, পুরোটাই খেয়েছি। চৈতি একটু কেসে বলল, ওটা আমার হাতে বানানো ইফতারি ছিল, আম্মু বানানি। ওই একই হলো, সবসময় বাইরে ইফতারি খেয়ে
খাবারের উপর থেকে মন উঠে গিয়েছিল। অনেক দিন পর বাসায় বানানো ইফতারি খেয়েছে। কেন? আপনার বাবা মা কোথায়? আম্মু আশিদের সাথে থাকে। কেন? আপনি থাকেন না কেন ওদের সাথে? এই যে বাসায় এসে পড়েছে। থ্যাঙ্কস গড গেটে তালা দেয়নি এখনও। চৈতির মনে হলো শুভ্র যেন কথাটা এড়িয়ে গেল, তাই আর মাথা ঘামালো না। কাউকে তো জোর করে পারে না, অধিকার তো নেই। তাই মাথা না ঘামিয়ে নিজের বাসায় চলে গেল। শুভ্র চৈতির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। সরি চৈতি, আপনাকে আমি সব কিছু শেয়ার করতে পারলাম না, এই কথাটা শেয়ার করতে পারবো না ভেবে দীর্ঘশ্বাস ফেলে লিফট থেকে নেমে নিজের বাসায় চলে গেল। চৈতি বাসায় যেতে ওর মা কাছে ডেকে বলল, চৈতি, কালকে তোর একটা রেস্টুরেন্টে একজন ছেলের সাথে দেখা করা লাগবে। কেন? ছেলের নাকি তোকে অনেক পছন্দ হয়েছে, আমাকে ফোন করে জানালো, তাই তোর সাথে দেখা করতে চাইছে। চৈতি রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তার মা বলে উঠল, ওই ছেলে তোর সব সমস্যার কথা জানে, সব জেনে শুনেই দেখা করতে চাই। দেখ, আমি চাই ওই ছেলের সাথে তোর বিয়ে হোক। শুভ্র ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে, ছেলেটা মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট, কিন্তু এই ছেলে আমার বান্ধবীর ছেলে, আমার বান্ধবীকে তো সরাসরি না করতে পারি না। তুই জাস্ট দেখা কর, পরে এসে দিস যে তোর ছেলে পছন্দ হয়নি, কিন্তু প্লিজ আমার মান সম্মানটার কথা ভাব। আচ্ছা, কোথায় যাচ্ছিস? শুভ্রর কাছে। ওনাকে যে বলতে হবে তো, নয়তো উনি কলেজের সামনে দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা, তাহলে আসিস, মানুষ আবার দেখলে খারাপ ভাববে। তাও তো ঠিক। আচ্ছা, কালকে বলবো না হয় কলেজ যাবার সময়। তাই করিস, এখন গিয়ে রেস্ট নে। ছুটির সময় আপনাকে আমার জন্য ওয়েট করা লাগবে না। চৈতির কথা শুনে শুভ্র ভুরু কুচকে বলল, কেন, কোথাও যাবেন? আসলে আম্মুর ফ্রেন্ডের ছেলের সাথে দেখা করতে হবে, তাই কলেজ শেষে সরাসরি ওই রেস্টুরেন্টে চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বললেন কেন? আপনাকে ছেলে দেখতে আসবে তো বেস্ট অফ লাক বলবো না? চৈতি কিছু না বলে চুপ করে রইল। আমি চাই অনেক ভালো একটা ছেলের সাথে আপনার বিয়ে হোক, যাতে আপনি সুখী থাকেন, আপনাকে যেন মানুষের কাছে কথা শুনতে না হয়। শুভ্রের কথা শুনে চৈতি অবাক হয়ে শুভ্রের দিকে তাকালো। পরক্ষণে ভাবলো, তার ভালোর কথা চিন্তা করেই বলেই তো এসব বলল। আচ্ছা, তবে আসি, বাসায় এসে বলবেন কিন্তু ছেলেকে আপনার পছন্দ হয়েছে কিনা। চৈতি উপর নিচ মাথা নাড়ল। শুভ্র হেসে নিজের গাড়িতে উঠে চলে গেল। চৈতি শুভ্র যাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে ক্লাসে চলে গেল। গিয়ে আশির কাছে বসতে আশি বলে, কিরে, তোর মুখ এমন কালো হয়ে আছে কেন? কিছু হয়েছে না তো? সত্যি করে বল। আমি জানি তুই মিথ্যে বলছিস। আজকে এক ছেলের সাথে দেখা করতে হবে, ছেলেটা আম্মুর বান্ধবীর ছেলে। উনি আমার সম্পর্কে সব কিছু জেনে শুনে দেখা করতে চাইছে। তাহলে তো বেশ ভালো, এবার মনে হয় তোর বিয়েটা হয়ে যাবে। কিন্তু আমার তো খুশি হবার কথা, আমি কেন যেন খুশি হতে পারছি না। বারবার মনে হচ্ছে ছেলে যাতে আমাকে মানা করে দেয়। এমনি তো এতদিন ভাবতাম যাত্রার সাথে আমার বিয়ে হলে হয়, কিন্তু এখন কেন মন থেকে খুশি হতে পারছি না। শুভ্র ভাইয়াকে ভালোবেসে ফেলছিস? আশির কথা শুনে চমকে আশির দিকে তাকিয়ে বলল, ওনাকে কেন আমি ভালোবাসবো? কী সব যাতা বলছিস? তাহলে তোর হাত পা কাঁপছে কেন? কই কাঁপছে? এসব ফালতু কথা একদম বলবি না। কিছুক্ষণ থেমে আবার বলল, উনি আমাকে বলেছেন ছেলে যাতে আমাকে পছন্দ হয়, ওনাকে ভালোবাসে ফেললেই বা কী হবে? উনি তো আমাকে ভালোবাসেন না, জাস্ট মানবতার খাতিরে সাহায্য করেন। হ্যাঁ, মানছি শুভ্র ভাইয়ের মন অনেক ভালো, উনি সবাইকে সাহায্য করার চেষ্টা করেন, কিন্তু ওনার চোখে আমি তোর জন্য চিন্তা ভালোবাসা দেখেছি। আমার দেখা তো আর ভুল হতে পারে না। ভুল দেখেছিস তুই। আচ্ছা, একটু চুপ থাক, ভালো লাগছে না কিছু। ছুটির পর আমার কথাটা একটু ভেবে দেখে, শুভ্র ভাই তোকে নিশ্চয়ই ভালোবাসে। কোনো মেয়ের প্রতি আমি ওকে এত যত্নশীল হতে দেখিনি যতটা তোর প্রতি শুভ্র ভাইকে হতে দেখেছি। তোর কাছে কিছু টাকা হবে? আসলে আসার সময় টাকার ব্যাগ আনতে ভুলে গেছি। আসি নিজের ব্যাগ থেকে 1000 টাকার নোট নিয়ে চৈতির দিকে এগিয়ে দিল। এত টাকা লাগবে না, 100 টাকা দিলেই হবে। রেস্টুরেন্ট বেশি দূরে না। কত রকম বিপদ হতে পারে, প্রয়োজন হলে তো কাজে লাগাতে পারবি। তোর কাছে টাকাটা রাখ, পরে দিয়ে দিস। কিন্তু আমার কাছে ভাঙতি টাকা নেই, নিলে নে, না হলে আমি যাই। আচ্ছা দে, কালকে তোকে ফেরত দিয়ে দেবো, চিন্তা করিস না। এক যুগ পরেও দিলে কোনো সমস্যা নেই না আমার। তোর দেরি হয়ে যাচ্ছে। আমার নিজের মনের বিরুদ্ধে কিছু করিস না, নিজের মনের কথা শুনবি, না হলে আজকে হোক বা কয়েক বছর হোক ঠিক পস্তাবি। মনে হবে কেন আগে কাজটা করলাম না, পরে যাতে আফসোস না করিস, দেখিস। চৈতি আশির যাবার দিকে তাকিয়ে থেকে একটা সিএনজি নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা হলো। রেস্টুরেন্টের ভিতরে যেতে একটা ছেলে এসে বলল, আপনি চৈতি? কথাটা বুঝতে পেরে চৈতি মাথা নাড়ল। ছেলেটা একটি টেবিলের দিকে ইশারা করে বলল, ওই যে ওখানে চলুন। চৈতির সিটে বসতে এই ছেলেটা বলল, কিছু অর্ডার করব, কি খাবেন? চৈতি খাতায় লিখল, আমি কিছু খাবো না। সেটা হেসে বলল, তা বললে হয় নাকি? প্রথমে দেখা খালি মুখে কীভাবে যেতে দেয়? 1 কাপ কফি অর্ডার করি। কফি খেতে পারি না, তিতা লাগে। তাহলে জুস? ওয়েটারকে একটাকে জুস আর কফি অর্ডার দিল। আমার নাম নিলয়, নিশ্চয়ই শুনেছেন। জি, আপনার সম্পর্কে সব জানি। আপনাকে পছন্দ হয়েছে, শান্ত স্বভাবের মেয়ে আপনি। কিন্তু কিন্তু দেখুন, আপনার সাথে
চলতে আমার কোনো অসুবিধা হবে না। যেহেতু আপনি শুনতে পারেন না, সেহেতু কোনো একটা কাজের সময় আপনাকে অন্য রুম থেকে ডাকা যাবে না যে আমার এটা লাগবে। আবার সব সময় তো হাতের লেখাপড়া বোঝানো সম্ভব নয়, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি নিশ্চয় শুনেছেন যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাস শেষে যে টাকা পাই তা অনেক। দুজনের চলতে কষ্ট হবে, তার উপর কয় মাস পর যদি আমাদের বাচ্চা কাচ্চা হয় তাহলে তারও ভরণ পোষণের জন্য টাকা লাগবে। আপনি এসব বলছেন কেন? কিছু মনে করবেন না। আপনার মা যদি বেশি না কয়েক লাখ টাকা দিত তাহলে একটা বিজনেস শুরু করতে পারতাম, এতে আপনি সুখী হতেন। আপনি কি যৌতুক চাইছেন? না না, যৌতুক কেন চাইবো? এটা তো শুধু আমি একা ভোগ করব তাই না? আপনি আমাদের বাচ্চারা ভালোর জন্যই চাইছি, এটাকে কি যৌতুক বলে? আপনি ইনডাইরেক্টলি যৌতুকের কথা বলছেন। দেখুন, আমি কাউকে যৌতুক দিয়ে বিয়ে করব না। ভেবে দেখুন, আমাকে বিয়ে না করলে আপনি সারা জীবন কুমারীই থেকে যাবেন, কেউ আপনাকে বিয়ে করবে না। এর চেয়ে কয়েক টাকা খরচ করে যদি আপনার বিয়েটা হয় তাহলে অসুবিধা কোথায়? সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করবেন না। আমি দরকার হলে সারা জীবন কুমারী থাকবো, তবু আপনার মতো মানুষকে আমি যৌতুক দিয়ে বিয়ে করব না। যা বলেছেন সব ভেবে বলেছেন তো? অবশ্যই। পরে আবার পস্তাবেন না তো? প্রশ্নই আসে না। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এতক্ষণ যে আপনি আমাকে অপমান করলেন আমার শারীরিক ত্রুটি নিয়ে, ওটাকে কি অপমান বলে? আমি যা সত্যি তাই বলেছি। আপনার মতো মেয়েকে বিয়ে করব, তাও আপনার 7 জন্মের ভাগ্য যে আমার মতো একটা ছেলে যৌতুকের বিনিময়ে হলে আপনাকে বিয়ে করতে চেয়েছে। আজকাল তো দেখছি সত্যি কথা বললেই দোষ। দয়া করে আপনি আসতে পারেন, আর যাওয়ার সময় আপনার কফির বিল দিয়ে যাবেন। আপনার কফির বিল আমি দিতে পারবো না। ফাজিল কোথাকার! বিড়বিড় করে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। চৈতি হালকা হেসে জুস খাওয়ায় মন দিল। এখন একটু শান্তি লাগছে। জুস খেতে খেতে হঠাৎ নাকে ধোঁয়ার গন্ধ পেল। এখানে ধোঁয়া আসলো কোথা থেকে ভেবে পেল না। আশেপাশে তাকাতে দেখলো পুরো রেস্টুরেন্ট খালি, যেটা একটু আগে ভরাট ছিল। ধোঁয়ার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। চৈতির নিঃশ্বাস নিচ্ছে কষ্ট হচ্ছে। ও এখনও বুঝতে পারছে না রেস্টুরেন্টে হঠাৎ কি করে হলো। রেস্টুরেন্টে কি আগুন লেগেছে? কেউ ওকে ডাকলো না কেন? কিছুক্ষণ পর পর কাশি আসছে, তার সাথে শ্বাসকষ্ট তো রয়েছে। না, ওকে এখান থেকে বের হতে হবে ভেবে চেয়ার থেকে উঠে একটু হাঁটুতেই আশি কলেজ ছুটি পড়ে চৈতিদের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে শুভ্রকে ফোন করলো। ফোন রিসিভ করতে আশি বলল, আমি আপনার বাসা নিচে, তাড়াতাড়ি আসেন বলে ফোন রেখে দিল। শুভ্র কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে রাখলো। এই মেয়ে এমন কেন? এভাবে হুট করে কেউ ফোন দিয়ে নিচে আসতে বলে উত্তর যে কিছু বলবে তাও সুযোগ দেয়নি মেয়েটা। আজব। ভাবতে ভাবতে দরজায় লক করে নিচে গেটের সামনে আসতেই আশিকে দেখতে পেল কাঁধে ব্যাগ ঝুলিয়ে। বুঝলো কলেজ থেকে সরাসরি এসেছে। কী রে, কী এমন দরকার পড়লো যে কলেজ থেকে ডাইরেক্ট আমার বাসায় চলে আসলি? চৈতি যে রেস্টুরেন্টে ছেলের কাছে দেখা করতে গেছে জানেন? হ্যাঁ, না জানার কেসে, ওই যে বললাম ওকে গিয়ে নিয়ে আসুন। ও বাসা থেকে টাকার ব্যাগ নিতে ভুলে গেছে, ওর কাছে এখন 1 টাকাও নেই। কিন্তু আমার তো একটু কাজ আছে। ও আসবে কী করে? আমি রেস্টুরেন্টের ঠিকানা, নাম সব কিছু মেসেজে জানিয়ে দিচ্ছি, আপনি যান। আচ্ছা, একটু রেডি হয়ে আসি। আমি গেলাম। শুভ্র ঘরে ফিরে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। গুলশানের কোনো একটা রেস্টুরেন্টে নাকি দেখা করতে গেছে। কিছুদূর যেতে হঠাৎ একটা রেস্টুরেন্টের কাছে ভিড় দেখতে পেলো। দূর থেকে যা বুঝলো ওই রেস্টুরেন্টে আগুন লেগেছে। কাজ করে কিভাবে এরা যে আগুন লাগার চান্স থাকে? এত এত মানুষ যায়, একটু সাবধানে কাজ করলে তো হয়। না জানি কত মানুষ ক্ষতিগ্রস্ত। মনে মনে বিরক্ত হয়ে গাড়ি সামনে আগোতে কি একটা মনে করে গাড়ি থামালো। ওই রেস্টুরেন্টে আবার চৈতি নাই তো? রেস্টুরেন্টে নামাটা কেমন জানি চেনা চেনা লাগছে। মনে মনে দোয়া করলো যে ওই রেস্টুরেন্টে যেন চৈতি না থাকে। কাঁপা কাঁপা হাতে মোবাইল বের করে মেসেজে গিয়ে নামটা দেখে হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে যেতেই কয়েকটা পুলিশ থামিয়ে দিল। ভিতরে আগুন লেগেছে, দেখতে পাচ্ছেন না? রেস্টুরেন্টের ভিতরে আমার পরিচিত একজন আছে, ভেতরে কেউ নেই। আছে, আমি শিওর। আপনি জানলেন কি করে? দেখুন, মেয়েটা যে হট্টগোল শুনে বেরিয়ে আসবে তার কোনো চান্স নেই। সে কানে শুনতে পায় না, আর ভেতরে থাকলে চিৎকার করে কাউকে ডাকতে পারবে না, পসিবল না, কারণ সে কথা বলতে পারে না। উনি নিশ্চয়ই বেরিয়ে গেছেন, আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি নিজে গিয়ে চেক করতে চাই, কিন্তু এতে আপনার মারাত্মক ক্ষতি হবে। কোনো ক্ষতি হবে না, যেতে দিন আমাকে। আমি জাস্ট শিওর হতে চাই যে উনি ভেতরে আছেন কিনা। প্লিজ আমাকে যেতে দিন। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, আমাদের হাতে কিছু করার নেই। একজনের জীবন বাঁচাতে আরেকজনকে বিপদে ফেলতে পারি না। আমার যদি কিছু হয় তার দায়ভার আমি নিব, আপনাকে বিপদে ফেলাবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, মেয়েটা অসহায়, ও নিজে কিছু করতে পারে না, সাহায্যের জন্য চিৎকার করতে পারবে না। প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু যেতে দাও ওকে, এখনও অতটা আগুন ছড়ায়নি, যেতে দাও। যেতে দাও বলে ওনাকে তুমি আটকাতে রাখতে পারবে না। কথাটা শুনে শুভ্র আর পুলিশ অফিসার দুজনের পাশে তাকালো। লোকটাকে দেখেই
পুলিশের লোকটা বলল, অবশ্যই স্যার, আপনি যেতে পারেন। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে বেয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। চৈতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ও এখন বুঝতে পারছে না যে রেস্টুরেন্টে হঠাৎ কী করে হলো। রেস্টুরেন্টে গিয়ে আগুন লেগেছে, কেউ ওকে ডাকলো না কেন? কিছুক্ষণ পরপর কাশি আসছে, তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে। ওকে এখান থেকে বের হতে হবে ভেবে চেয়ার থেকে উঠে একটু হেঁটে সামনে যেতে পরে যেন কেউ একজন দুহাত ধরে আঁকড়ে ধরল। চৈতি তাকাতে শুভ্রের মুখ ভেসে উঠল। চৈতি, চোখ বন্ধ করবেন না, চোখ খোলা লাগুন, কিচ্ছু হয়নি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে বলে পকেট থেকে একটা রুমাল বের করে চৈতির মুখের সামনে ধরল, ধোঁয়া নাকে যেতে না পারে। চৈতি এত ধোঁয়ার মাঝে শুভ্রের বলা কথাটুকু বুঝতে পারল না। চলুন। এক হাত জড়িয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ি নিচে আগুন দেখে ভয়ে চৈতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দিল। চৈতিকে দাঁড়াতে দেখে শুভ্র বলল, কী হলো, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমাদের হাতে সময় নেই। চৈতি তখনও ভয়ে কাঁপছে, কাঁপতে কাঁপতে আগুনের দিকে তাকিয়েছে। চৈতিকে ছেড়ে ইশারায় বলল, চৈতি, আমাদের যেতে হবে এখান থেকে, সিঁড়ির নিচের দিকে তাকাবেন না, চোখ বন্ধ করে রাখুন দরকার হলে, প্লিজ চলুন এখান থেকে, নইলে পরে আটকা পড়ে যাবো দুজনে। শুভ্রের কথা চৈতির হুঁশ ফিরল, মাথা নেড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। রেস্টুরেন্ট থেকে নেমে একটা পার্কে বেঞ্চে বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে এক বোতল পানি এনে চৈতির দিকে এগিয়ে দিল শুভ্র। শুভ্রের হাত থেকে পানির বোতল নিয়ে এক ঢোকে পুরো পানির বোতল খেয়ে একটা জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। ঠিক আছেন আপনি? চৈতি মাথা নাড়ল। চলুন ডাক্তারের কাছে যাই। না, আমার ডাক্তার দেখানো লাগবে না, আমি একদম ঠিক আছি। কিন্তু তাও, কোথাও ব্যথা পাননি তো? না। হেল্প করার জন্য ধন্যবাদ, এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। আমি জানতামই না যে আগুন লেগেছে, কেউ বলেও নেই। হঠাৎ নাকের ধোঁয়ার গন্ধ পেয়ে আশেপাশে তাকাতেই দেখি কেউ নেই। ভয় পেয়ে গিয়েছিলাম। সবাই নিশ্চয়ই জীবন বাঁচানোর জন্য দৌড়ে গিয়েছিল, তাই আমাকে তাদের চোখে পড়েনি। আর আমি কি একটা চিন্তায় বিভোর হয়েছিলাম, তাই হয়তো টের পাইনি। কিন্তু তাও ওদের তো উচিত ছিল আপনাকে জানানোর। আপনাকে খোঁজার জন্য যখন যেতে চেয়েছিলাম তখন পুলিশ আমাকে বলেছিল ভিতরে নাকি কেউ নেই, চেক করেছেন তারা। তাহলে আপনি কই থেকে আসলেন? একটা জলজান্ত মানুষকে নাকি তারা দেখেননি? কীভাবে সম্ভব? শুধু আপনার জন্য ওদের কিছু বললাম না, নাহলে শেষ দেখে থাকতাম। ওদের পুলিশ হওয়ার কোনো যোগ্যতাই নেই। শুভ্রকে এত রাখতে কখনো চৈতি দেখেনি, আজকে ফার্স্ট দেখলো। এর আগে যতবার কথা হয়েছে শুভ্র যথেষ্ট নরম শান্ত কণ্ঠে বলেছে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? কিছু হয়নি, তাই না? হতে তো পারতো, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি সবসময় না গেলে শান্ত হন। শুভ্র একটা জোরে শ্বাস নিয়ে শান্ত হয়ে বলল, আপনি যে ছেলের সাথে দেখা করতেছেন সেই ছেলে কই? ওকে তো দেখলাম না। উনি অনেক আগেই চলে গেছেন। কিন্তু আপনাকে ফেলে কিভাবে চলে গেছেন? আমি যেতে বলছি ওনাকে। কিন্তু কেন? বাদ দিন। আচ্ছা, বাসায় যাবেন এখন? চলুন। চৈতি বেঞ্চ থেকে উঠে শুভ্রর পিছু পিছু হাঁটতে লাগলো। গাড়ির সামনে আসতে শুভ্র গাড়ির দরজা খুলে দিল। চৈতি চুপচাপ সিটে বসে বাইরের দিকে তাকিয়েছে। শুভ্র নিজের সিটে বসে চৈতির দিকে একবার তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললো, অতঃপর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিল। বাসার সামনে আসতে গাড়িটা গ্যারেজে পার্কিং করে চৈতি সামনে এসে বলল, চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি, আমি পারবো যেতে। কোনো কথা নাই, এত বড় অ্যাক্সিডেন্টের পর আপনার শরীর দুর্বল হয়ে গেছে, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু আপনার মা তো আমাকে চেনেন, তাহলে অসুবিধাটা কোথায়? আচ্ছা চলুন। দরজা নক করতে দরজা খুলতে খুলতে চৈতির মা বললেন, কিরে এত দেরি হলো কেন? সামনে দিকে তাকাতেই শুভ্রকে দেখে বলল, এ কি শুভ্র বাবা তুমি? আর চৈতির কি হচ্ছে? একটু পরে বলি ওনার রুমটা কোন দিকে। চৈতির মা হাত দিয়ে দেখিয়ে দিতেই শুভ্র চৈতি ওর বিছানায় বসিয়ে দিয়ে বলল, আপনি রেস্ট নিন। চৈতিকে বসিয়ে রুম থেকে বের হতেই চৈতির মা সামনে এসে বলল, বলবে তো ওর কী হয়েছে? চোখ মুখ অমন হয়ে গেছে কেন ওর? শুভ্র সবটা খুলে বলল। চৈতির মা বলল, বলো কি, ওর কোনো কিছু হয়নি তো? শুভ্র হেসে বলল, না আন্টি, একদম ঠিক আছে। তোমার কাছে কী বলে ধন্যবাদ দেব? আরে আন্টি, তার কোনো দরকার নেই, আমি আজ আসি। চৈতির বাসা থেকে বের হতেই মোবাইল ফোন আসলো। পকেট থেকে ফোন বের করে ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে, চলবে তুমি এলে তাই দ্বিতীয় পর্ব। আর একটা পর্ব আছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।